ওকে, তাহলে আজকে আপনাদের লেকচার হচ্ছে 7, তাই না? এদিকে 4টা ওদিকে 3টা। হ্যাঁ, লেকচার 7 আজকে হচ্ছে ফার্মাকোলজি, তাই না? ফার্মাকোলজি ড্রাগ অংশ। ওকে, গত ক্লাস পর্যন্ত আমরা শুধুমাত্র অ্যান্টিবায়োটিক গুলো করেছিলাম, তাই না? গত ক্লাস পর্যন্ত আমরা শুধু অ্যান্টিবায়োটিক, দেখেন অ্যান্টিবায়োটিক এখন আমরা নামগুলো পড়ে গেলাম না, আবারও আমরা আসবো অ্যান্টিবায়োটিকে। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে এই জিনিসগুলো কি আমরা কিভাবে কাজ করে, তার মানে মোড অফ অ্যাকশনও কি আমরা জানবো। এখন আপাতত কি নামগুলো আমরা পড়ি যে গ্রুপ ওয়াইজ অ্যান্টিবায়োটিকগুলোকে আমি চিনি কিনা, ঠিক আছে? ফ্লোরোকুইনোলোন গ্রুপে কি কি ড্রাগ আছে এটা আমি জানি কিনা, সেফালোস্পোরিন গ্রুপে থার্ড জেনারেশনে কি কি ড্রাগ আছে এটা আমি জানি কিনা, বলেন কি কি ড্রাগ আছে থার্ড জেনারেশনে? সেফালোস্পোরিন, থার্ড জেনারেশন, ফার্স্ট না। পজিটিভ কম কাজ করবে, নেগেটিভ বেশি কাজ করবে। সেফ্রন আপনি বলেন স্যার ফ্লোরোকুইনোলোন সেকেন্ড জেনারেশন, বসে ফ্লোরোকুইনোলোন সেকেন্ড জেনারেশন কি কি ড্রাগ আছে? ফ্লোরোকুইনোলোন, অক্সি না, অক্সি তো থার্ড। পুরাটা বলেন দেখি। সিফ্রো ফ্লক্সিন ফ্লক্সাসিন, ফ্লক্সাসিন সিফ্রন ফ্লক্সাসিন। তারপর তারপর পড়েন নাই জানি স্যার, একবার উচ্চারণ করে পড়েন নাই। তারপর আছে ননফ্লক্সিন। বুঝলাম না, পড়া দিলাম দাঁত ভাঙা আপনারে, আর দাঁতে সমস্যা হলো ম্যাডামের। আচ্ছা, আজকে আমরা সামনের দিকে আরেকটু যাব, ঠিক আছে? আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো শেষ করে দিব আজকে আপনাদের। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, আচ্ছা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের ভিতরে দেখেন একটা ড্রাগ আছে কি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, 12 নম্বরটা। অ্যান্টিটিউবারকুলার ড্রাগগুলোর ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, এই নামগুলো একদম মুখস্থ করে ফেলবেন। কি কি আছে? আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে? এই যে 5টা ড্রাগ, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, তারপর পাইরাজিনামাইড, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন। একটা কথা মনে রাখবেন যে যদিও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া, কিন্তু শুধুমাত্র আমরা যে নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো আছে এই সকল অ্যান্টিবায়োটিকে ব্যাকটেরিয়া মারা যায় না। এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য সুনির্দিষ্ট থেরাপি হচ্ছে কি একদম এই যে এফডিসি 4, মানে কি রেমিস্টার 4 এফডিসি, এখানে 4টা ড্রাগ একত্রে থাকে, স্ট্রেপ্টোমাইসিনটা বাদ দিয়ে বাকি 4টাই থাকে। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, এই 4টা একত্রে খেতে হয়, ঠিক আছে? আমরা বলি না যে অনেক ড্রাগ খেতে হয়, 6 মাস 9 মাস মেয়াদি ট্রিটমেন্ট। যখনই আপনি ট্রিটমেন্ট শুরু করবেন একদম কি নিয়মিত 6 মাস, যদি ভালো না হয় তাহলে আরও 9 মাস, মানে 6 থেকে 9 মাস। হ্যাঁ 6 থেকে 9 মাস ট্রিটমেন্ট থেরাপি। হ্যাঁ তারপর 9 প্রথমে 6 মাস, 6 মাসে যদি ভালো না হয় তাহলে কি আবারও 3 মাস বাড়ায় দেয়, 9 মাস। ওষুধ কী কী আছে? 5টা ড্রাগ একদম মুখস্থ করে ফেলবেন। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন। এটা কি একত্রে থাকে? স্ট্রেপ্টোমাইসিনটা বাদ দিয়ে বাকি 4টা কি একত্রে থাকে। হ্যাঁ একটা ট্যাবলেটে একত্রেই থাকবে, আবার আলাদা আলাদাও আছে, ঠিক আছে? এরপরে দেখেন ল্যাপ্রোসিন, এগুলো লাগবে না, এগুলো একটা এর সাথে মিল রেখে লিখছিলাম, দরকার নাই, শুধু নামগুলো মুখস্থ রাখেন। আচ্ছা এরপর দেখেন অ্যান্টি ল্যাপ্রোটিক ড্রাগ। ল্যাপ্রোসি মানে কি? ল্যাপ্রোসি মানে আমরা সহজভাবে যদি বলি কুষ্ঠরোগ, ঠিক আছে? তাহলে কুষ্ঠরোগ এখন আর পৃথিবীতে কি বাংলাদেশে বা আমাদের ওইভাবে না, খুব একটা দেখা যায়, ঠিক আছে? জীবাণুটার প্রকোপ অত বেশি না, বাট যদি কখনো এই জীবাণু দিয়ে আসে তাহলে কি এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রা, ঠিক আছে? এই জীবাণুতে যদি হয় তাহলে কমন ড্রাগ সবচেয়ে ফার্স্ট চয়েস হচ্ছে কি ড্যাপসন। কি নাম? ড্যাপসন। এই ড্যাপসনের সাথে সাথে অন্য অন্য ওষুধও কি কিছু ব্যবহার করা যেতে পারে, ওই আমাদের নর্মাল যে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো এদের ভিতর থেকে, ঠিক আছে? তবে ড্যাপসনটা কি কমনলি ফার্স্ট চয়েস। এরপরে কি ম্যালেরিয়া, এই জ্বরের প্রাদুর্ভাব কিন্তু এখনও বাংলাদেশে প্রচুর আছে, তাই না?
ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কি আপনাদের মনে আছে? বলেন ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কি জাকির স্যার? ম্যালেরিয়া ম্যালেরিয়ার মধ্যে 145 মতো সেখানে আপনি বলেন স্যার ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কি? আমরা ওষুধগুলো কখন দিব? রোগী এসে আমাদের বলবে ভাই আমার ম্যালেরিয়া হয়েছে, তাড়াতাড়ি ম্যালেরিয়া রোগের ওষুধ দেন। ঠিক আছে, আমি তো ম্যালেরিয়া ডিটেক্টই করতে পারবো না। কিসের জন্য? রোগী আপনার কাছে জ্বর নিয়ে আসছে, বুঝেন আপনি, রোগী আপনার কাছে জ্বর নিয়ে আসছে। এখন আপনি যে কোনো টেস্ট দিবেন, কিসের টেস্ট দিবেন? ডেঙ্গুর টেস্ট দিবেন, টাইফয়েডের টেস্ট দিবেন, ম্যালেরিয়ার টেস্ট দিবেন, কিসের টেস্ট দিবেন? এটা আপনার জানার জন্য রোগীর লক্ষণ থেকে রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে না? তারপরে তো টেস্টও দিতে পারেন। এখন একটা কাজ করতে পারেন, পাইরেক্সিয়া অফ আনস্পেসিফিক কারণ, মানে কিছু কিছু কি আছে না যে পাইরেক্সিয়া হচ্ছে কোনো কারণ জানা যায় না, তখন জ্বরের যত টেস্ট আছে সব দিয়ে দেয়। এইটা করতে পারেন, মনে করেন এতে আপনি ডাবল লাভ। একে তো প্যাথোলজির কমিশন পাবেন 2 হাত দিয়ে, ঠিক আছে, আর রোগীর জ্বর কি কারণে হয়েছে নিশ্চিত ডিটেক্ট হবে। ঠিক আছে, বাট সাধারণ একটা জ্বর ডিটেক্ট করার জন্য রোগীর কি 10-15 হাজার টাকা টেস্ট দিতে হবে। আপনার নাম হয়ে যাবে টেস্ট সাল, কোনো কথা নাই, জ্বর আসলেই 10-12 হাজার টাকার টেস্ট। রোগ নির্ণয় করা যাবে না, তারা যাবে, কিন্তু কি এই যে সব টেস্ট দিতে হবে। ঠিক আছে, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, এরকম করে লিখে দিবেন, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, আননোন অরিজিন লিখে যত টেস্ট আছে, যে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া যতগুলো আছে সবগুলা টেস্টকে একবারে দিয়ে দিবেন। মনে করেন যে প্যাথোলজির লোকজন আপনার কাছে এসে বসে থাকে, ঠিক আছে, এই কোম্পানিগুলো আমার কাছে দেন, এই কোম্পানিগুলো আমার কাছে দেন। এখন আপনি ভাবতে পারেন যে আসলে প্যাথোলজি টেস্ট যদিও শুধুমাত্র কি বড় বড় যে টেস্টগুলো আমরা করাই এগুলো এমবিবিএস ডাক্তার যে রেজিস্টার্ড চিকিৎসকের জন্যই কি মূলত। তারপরেও দেখেন না, প্যাথোলজিতে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মাসে 10-12 হাজার টাকা শুধু প্যাথোলজি থেকে ইনকাম করে। ঠিক আছে, বিশেষ করে মহিলা, আমি একজনকে তো ডাইরেক্টলি চিনি। ঠিক আছে, মহিলা মানুষ অনেক গাইনির পেশেন্ট দেখে, বিশেষ করে কি ওই একটা আপনার যে এলাকায়, সে এলাকায় কি প্রেগনেন্ট যত মহিলা আছে ম্যাক্সিমামে যদি আসে, প্রেগনেন্ট মহিলাদের কমন একটা টেস্ট হচ্ছে কি আল্ট্রাসোনোগ্রাম। ইউএনজি দিলে ইনকাম, তাই না? জায়গা আছে ম্যাডাম, চলে জাকির স্যার বেশি ইনকাম করবে। ঠিক আছে, বলবেন যে আপনার বাচ্চার পজিশন ভালো না, আল্ট্রাসোনোগ্রাম করে রাখলাম, আমি ডাক্তার আমার সাথে কথা করে রাখলাম। দেখেন, মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ অসহায় হয়ে যায়, আর এই অসহায় মানুষ নিয়ে যারা খেলে তাদেরকে নিয়েও একসময় কেউ না কেউ খেলে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা বললাম যক্ষা, আরেকটা বললাম কুষ্ঠ, তাই না? এখন আমরা করবো কি ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে রোগগুলো হয় কমনলি কি আছে, ক্লোরোকুইন হচ্ছে কি সব সময়ের জন্য ম্যালেরিয়ার ফার্স্ট চয়েস। ক্লোরোকুইন, হ্যাঁ, এটা হচ্ছে ম্যালেরিয়ার একেবারে ফার্স্ট চয়েস ড্রাগ। হ্যাঁ, যদি কখনো ক্লোরোকুইনের কোনো জায়গায় রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিমাকুইন, ম্যাফ্লোকুইন, কুইনিন, পাইরামিথামিন, সালফাডক্সিন, তারপর কি লোমিফ্যান্টিন, আর্টিমিসিমিন, ক্লোগুয়ানিন, এই টাইপের ড্রাগও কি ব্যবহার করতে পারবো। প্রথম 5টা, প্রথম 7টা ক্লোরোকুইন, প্রিমাকুইন, ম্যাফ্লোকুইন, কুইনিন, পাইরিমিথামিন, আরেকটা কি সালফাডক্সিন। এই পর্যন্ত কমন মুখস্থ করবেন। এরপরে লুমিফ্যান্টিন, আর্টিমিসিমিন, অ্যালোফ্যান্টিনও ব্যবহার করে, সবই অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। এক একজন এক একটা পছন্দ করে। আপনার যদি শুধুমাত্র ম্যালেরিয়ার চিকিৎসা করেন সালফাডক্সিন দিয়ে, ম্যালেরিয়া ভালো হবে না? ম্যালেরিয়া ভালো হবে। ঠিক আছে, এখানে সবগুলো ওষুধই ম্যালেরিয়ার জন্য কাজ করে। আপনার হচ্ছে কি, আপনি কোনো এই যে আমরা করোনার জন্য দিলাম না, ঠিক আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প সাহেব বলে দিল করোনার ওষুধ আবিষ্কার করে ফেলছে হাইড্রোক্সিক্লোরোকুইন। ঠিক আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন কিসের ওষুধ? তাহলে এখন আমরা বুঝবো না যে ক্লোরোকুইন কি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইনটা কি ম্যালেরিয়াল ড্রাগ। ম্যালেরিয়া তো প্রোটোজোয়া প্যারাসাইটের মধ্যে পড়তেছে না, কিন্তু কি জীবাণুটা সুনির্দিষ্ট, তাই ড্রাগগুলোও কি আমরা সুনির্দিষ্টভাবে দিচ্ছি। নেক্সট ওয়ান দেখেন,
কম্বিনেশন আছে কিছু। একটা কম্বিনেশনের নাম হচ্ছে ফ্যান্সিডার। ফ্যান্সিডার হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন সালফাডক্সিন আর পাইরামিথামিনের। একার দুই। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ম্যালারন, ঠিক আছে, অ্যাটোভাকুইন এবং প্রোগুয়ানিলের কম্বিনেশন। অ্যাটোভাকুইন এবং প্রোগুয়ানিলের কম্বিনেশন হচ্ছে কি ম্যালারন। আচ্ছা, কালা জ্বর এটা আমরা পড়ছিলাম তাই না, লেশমেনিসিয়াসিস। কালাজার। কালা জ্বর বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না আমাদের জন্য, কারণ এটা ছড়ায় কি দিয়ে কালা জ্বর, স্যান্ডফ্লাই মাছি দিয়ে, তাই না? আর স্যান্ডফ্লাই মাছিটাও কি আমাদের টেরিটরির জন্য খুব একটা কমন না। এরপরেও যদি কখনো কালা জ্বর ছড়ায় তাহলে কি কমন একটা সবচেয়ে ফার্স্ট চয়েস হচ্ছে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। নামটা মুখস্থ করবেন, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। কি নাম? সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। এরপর আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ করব। এখানে ওই সকল প্রোটোজোয়াল ড্রাগে আমরা বেশি করবো যেগুলো কি, অর্থাৎ পেটের বিভিন্ন গণ্ডগোলের কারণে যে ড্রাগগুলো আমরা কি প্রোটোজোয়াল ড্রাগ হিসাবে বেশি ব্যবহার করি। তাহলে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ এগুলো কি অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে, বাট কি অ্যামিবার আক্রমণের কারণে কি হয়, অ্যামিবার ডিসেন্ট্রি, তাই না? জিয়ারডিয়াসের আক্রমণের কারণে কি হয়, জিয়ারডিয়া ডিসেন্ট্রি। প্রোটোজোয়াল আক্রমণের কারণে ডায়রিয়াও হতে পারে। তাহলে ওই সকল কজে আমরা কি দিব, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, ম্যাট্রোনিডাজল, নিডাজক্সানাইড, টিনিডাজল, অর্নিডাজল, স্যাকনিডাজল, ঠিক আছে? এই জলগুলা যতগুলো আছে সবই কি প্রোটোজোয়াল ড্রাগ। এখানে একটা ম্যাট্রোনিডাজল, ম্যাট্রোনিডাজলের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা একটা কেমোথেরাপিউটিক এজেন্ট। তার মানে কি এটা কিন্তু অ্যান্টি প্রোটোজোয়াল ইফেক্টও আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্টও আছে। এটা ব্যাকটেরিয়ার ভিতরে যে সকল ব্যাকটেরিয়া অ্যানারোবিক, অ্যানারোবিক মানে কি যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অ্যাবসেন্সে বাঁচতে পারে, যেমন ডেন্টাল ইনফেকশনে, ঠিক আছে, দাঁতের ভিতরে যে এক ধরনের প্রলেপ পড়ে যায় না শব্দ, ঠিক আছে, ওইটার নিচে কিছু ব্যাকটেরিয়া কি বাস করে। এইসব ব্যাকটেরিয়াকে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। নর্মাল অ্যান্টিবায়োটিকে দেখা যায় অ্যানারোবিক ব্যাকটেরিয়া মরে না, বাট ম্যাট্রোনিডাজল কি করতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ক্ষেত্রে ভালো কাজ করে। ক্লিয়ার কিনা? তাহলে ম্যাট্রোনিডাজল কি কেমোথেরাপিউটিক এজেন্ট ইটসেলফ, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা কি একটা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, বাট নিচেরগুলা কি শুধু অ্যান্টিপ্রোটোজোয়াল, এদের কোনো অ্যান্টিবায়োটিক প্রপার্টিস খুব একটা নাই। তার মানে কি আমরা নিটাজক্সানাইড স্কোয়ারের কি জক্স, তাই না? এই যে জক্স ট্যাবলেট বলেন, জক্স সিরাপ বলেন, সব খাচ্ছি কেন, শুধুমাত্র ব্যাকটেরিয়া প্রোটোজোয়াল ইনফেকশন থেকে বাঁচার জন্য। আপনার ডিসেন্ট্রি হয়েছে এর জন্য আমরা কি এটা সাধারণত দিচ্ছি। ওকে, তাহলে ম্যাট্রোনিডাজল, নিটাজক্সানাইড, টিনিডাজল, স্যাকনিডাজল, অর্নিডাজল সবগুলো কি, নিটাজল যা আছে সবগুলো আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল দেখতেছি। এরপর আসতেছে অ্যান্টি হেলমেন্থ্রিক, ঠিক আছে? কৃমি হচ্ছে কি একটা পরজীবী, তাই না, যেটা কি আপনার শরীরে বসবাস করে, আপনার পুষ্টি শেয়ার করে, কিন্তু কি যখন এটার সংখ্যা বেড়ে যাবে তখন আপনাকে ম্যালনিউট্রিশনের শিকার করে দিবে, তাই না? সে অনেক পুষ্টি আপনার কাছ থেকে শোষণ করে নিবে। তার মানে অতিরিক্ত পেটে কৃমি থাকা কিন্তু কোনোভাবেই ভালো নয়, এটা শরীরের জন্য কি অনেক ক্ষতিকর। কারণ আপনার যে পুষ্টিটা অ্যাবজর্ব হচ্ছে, সেই অ্যাবজর্ব হওয়ার পুষ্টিটাকে সে কী করতেছে, শোষণ করে নিজের জন্য নিয়ে নিচ্ছে, নিজে বাঁচার জন্য, ঠিক আছে? সেই জন্য আমরা কৃমির জন্য যে ওষুধগুলো ব্যবহার করবো তাদেরকে কি বলবো, অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগ। কী কী ড্রাগ আছে কমনলি দেখেন, বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে যে ড্রাগগুলো, ওগুলো মুখস্থ করবেন, অ্যালবেন্ডাজল, মেভিন্ডাজল, পাইরেন্টাল পামেট, ইভারমেকটিন। আচ্ছা দেখেন ইভারমেকটিন, ইভারমেকটিনটা কি স্ক্যাবোসিক্স, তাই না? আমরা ব্যবহার করলাম না করোনাতে, একদম কি পরিমাণ খাওয়ালো যে, তাই না? ডেল্টা ফার্মা ছাড়া কোনো ফার্মারই কি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? ডেল্টা ফার্মার লোকজন কি অর্ডার নিল, বললো যে আগে যদি 5 বক্স, 1 বক্স স্ক্যাবো যদি চান 6, তাহলে 5 বক্স অ্যাজিথ্রোমাইসিন নিতে হবে, এটা নিতে হবে, মানে কন্ডিশন, এটা চাইলে এটার কন্ডিশন, মানুষকে ঠেকায় কীভাবে টাকা ইনকাম। ওকে, বুঝেন এখন মেইন কথাটা, যেটা একটা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, ঠিক আছে, যেভাবেই বলুক, ঠিক আছে, এটা অ্যান্টি ভাইরাল ইফেক্ট এখনো কি প্রুফ না, ঠিক আছে? অ্যান্টি ভাইরাল ইফেক্ট কি এখন পর্যন্ত প্রুফ না, ঠিক আছে? বুঝেন যেভাবে ওষুধপত্র আবিষ্কার হয়ে গেল, এতদিন তো করোনা বাংলাদেশ থেকে উঠে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? সাংবাদিকরা করোনার ওষুধ বানাই ফেলে, ঠিক আছে? এটা খায় আবার মানুষ সুস্থ হয়ে যায়। বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে কি ওষুধ নিয়ে গবেষণা করার অধিকার একজন সাংবাদিকেরও আছে। কথাই তো বলে সব সম্ভাবনার দেশ। হ্যাঁ, বুঝেন একজন সাংবাদিক, উনি করোনার ওষুধ বানাইছে, এত ভালো ওষুধ যে উনি মোটর সাইকেলে যে করোনা রোগীদের দিচ্ছে, এবং যে রোগী খাচ্ছে সে রোগী কি ভালো হয়ে যাচ্ছে। নিউজটা শুনেন,
এই নিউজ শুনে যে কেউ ইন্টারেস্টেড হবে। আমি যদি করোনায় আক্রান্ত হই, আমার বাবা যদি দেখি খারাপ অবস্থা, আমি চিন্তা করবো জানি ভাই আগে নিয়ে আসি, ট্রাই তো একবার করি, বাঁচুক আর মরুক। এদিকে উনি কি ইনকাম কি করে যাচ্ছে, এটা খায় আমার বাপ শেষ। আমি তো শেষ, বাড়ির ভাই কাজ শেষ। শেষ করে বলেছি। হুম? বাড়ির কাজ complete। ঠিক আছে, এইখানে এমন একটা প্রোহিবিটেড বিষয় যে হেলথ সেক্টরটা সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, তাই না? আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তবে আসার বিষয় হচ্ছে যে কি, এখন কিন্তু আগের চেয়ে আমরা কিছুটা কি ওষুধের ক্ষেত্রে, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে কিন্তু উন্নত। এরপরও দেখেন আমাদের উন্নতটা নষ্ট করে ফেলতেছে আমাদের চরিত্র। আমরা কি যত এডুকেশনাল সেক্টরে উন্নত হই, ততই আমাদের কি হচ্ছে, ওই যে দুর্নীতির কারণে চরিত্র কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে কত বড় বড় ডাক্তার আছে, কত ভালো ভালো ডাক্তার আছে, এদেরকে রেখে আমরা ছোট 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 চিকিৎসার জন্য ভারতমুখী হয়ে যাচ্ছি। আপনি চিন্তা করতে পারবেন না যে প্রতি বছর বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা ভারতে ট্রান্সফার হচ্ছে শুধুমাত্র হেলথ ইস্যু নিয়ে। এটা তো আমাদের চরিত্রের কারণে। হ্যাঁ, আমাদের দেশে কত বড় বড় ডাক্তার আছে, আপনি চিন্তা করতে পারেন। এমন ডাক্তার আছে হয়তো আপনি ইন্ডিয়া যাচ্ছেন, সেই ইন্ডিয়া যেই অপারেশনটা করবে, কিন্তু বাংলাদেশে করবে না। বাংলাদেশে করতে গেলে আপনার গার্ড বুট সব উদ্ধার করে ছাড়বে, সঠিক সার্ভিস আপনাকে দিবে না। মানুষ ইন্ডিয়া যাচ্ছে কেন? ওদের ইস্যুগুলো ওরা এত সুন্দর করে ডিটেল করে, ঠিক আছে, আপনাকে যেখানে যেটা দরকার সেখানে সেটা করে আসবেন। টাকার অ্যামাউন্টটাও কি মানে রিলায়েবল, আপনাকে সহনীয়, আপনাকে মানে এক কথায় কি কুরবানির গরু বানাবে না। ঠিক আছে, মানুষ চিন্তা করতেছে তাহলে 30 লাখ টাকা খরচ করবো, যাই এখানে তো 30 লাখ একবার করবেন, আরো 30 লাখ টাকা কতবার করা লাগবে, এটার কোনো গ্যারান্টি আছে? সেই জন্য কি মানুষ বিশ্বাসই পাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ কত বড় একটা মেডিকেল কলেজ, আপনি চিন্তা করেন। এই মেডিকেল কলেজে যদি সঠিকভাবে সার্ভিস দেয়, কিভাবে সঠিকভাবে সার্ভিস দিবে? আমাদের দেশের মন্ত্রীরা কি চলে যাবে এলিজাবেথ, তাই না, সিঙ্গাপুর চলে যাবে, আমাদের দেশের মন্ত্রীরা চলে যাবে, এমপিরা চলে যাবে, তারপরে কি যারা আছে মেয়ররা চলে যাবে, সচিবরা চলে যাবে, সব চলে যাবে কোথায়? গ্রামের চেয়ারম্যানও যাওয়া শুরু করছে। দেশের বাইরে চলে যাবে চিকিৎসার জন্য। তাহলে ঢাকা মেডিকেলের উন্নতিটা হবে কিভাবে আমাকে বলেন। আমার কাছে যদি কোনো ভালো মানে কি রিকগনাইজড কোনো মানুষ চিকিৎসা নিতে আসে, আমি যেভাবে রেগুলার আসতেছে, তাহলে আমি চিকিৎসা নিয়ে যেভাবে চিন্তা করব, আমার কাছে যদি এলোপাথারি লোকজন আসে, আমি চিকিৎসা ওইভাবে চিন্তা করব। আপনি দেখেন ঢাকা মেডিকেল কলেজের সচিবরা রেগুলার যাক, মন্ত্রীরা রেগুলার যাক, প্রাইম মিনিস্টার যাক, রাষ্ট্রপতি যাক চিকিৎসা নেওয়ার জন্য, ঢাকা মেডিকেলের পরিবেশ কয়েকদিনে চেঞ্জ হয়ে যাবে। মানে আমাদের দেশের মন্ত্রীরা হাতে বুকানি আঙুলে ব্যথা একজন স্কয়ার হসপিটালে যাবে, পিজিতে যাবে না। যদি আপনি স্কয়ার হসপিটালের প্রতি আপনার এত বিশ্বাস, পিজির প্রতি বিশ্বাস নেই, তাহলে বন্ধ করে দেন, মেডিকেল ইউনিভার্সিটির দরকার নাই তো। ওটা তো গরিবের জন্য, ওটা তো রিক্সাওয়ালা বা আমাদের মতো লোকের জন্য। এখন গরিবের জন্য যদি ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, আমরা খারাপ কিছু বলছি না তো, ঠিক আছে। মেন কথা হচ্ছে কি, যেহেতু এটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ইউনিভার্সিটি মেডিকেলের ক্ষেত্রে, তাই না, পিজি, তাহলে এইখানে যদি আমি আশা না করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান যে কারোর সমস্যাতে এখানে যাবে, কারণ আরেকটা ভালো রেজাল্ট দিতে পারে। তিনবার প্রধান। যাই হোক, মেডিকেল সায়েন্স তখনই উন্নত হবে যখন আমরা চিকিৎসা আমাদের দেশের উপর ডিপেন্ড করবো। হ্যাঁ, ওষুধে আমরা স্বয়ংসম্পূর্ণ, কোনো সন্দেহ নাই, বাট চিকিৎসায় আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারছি না শুধুমাত্র আমাদের ক্যারেক্টারের কারণে। ওকে, ফাইন, এরপরে আসেন। তাহলে অ্যান্টি হেলমেন্টিক ড্রাগ আমরা কয়টা করবো? 4টা ড্রাগ মুখস্থ করেন, এটা আপনাদের জন্য যথেষ্ট। 1 নম্বর কি অ্যালবেন্ডাজল, ম্যাভিন্ডাজল, পাইরেন্টাল পামেট, আরেকটা কি ইভারমেকটিন। ঠিক আছে, ইভারমেকটিন অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, আবার কি কৃমির জন্য এটা প্রচুর পরিমাণ ব্যবহার করা যাবে। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন যেখানেই হোক, ঠিক আছে, প্রত্যেকটা ফাঙ্গাল ইনফেকশন আপনাকে যে ওষুধগুলোর কথা প্রথমে চিন্তা করতে হবে, এগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। কী কী ড্রাগ আছে একদম মুখস্থ করে ফেলবেন। কিটোকুনাজল, ফ্লোকুনাজল, মেকুনাজল, নাইস্ট্রেটিন, ইট্রাকুনাজল, ক্লট্রিমাজল, তারপরে কি টার্বিনাফিন, ফ্লুসাইটোসিন। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে ফ্লুকুনাজল কিসের ওষুধ, কি বলবেন? অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ কি যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যেখানে হোক, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস থেকে শুরু করে একদম নেইলে ফাঙ্গাল ইনফেকশন, চুলে ফাঙ্গাল ইনফেকশন। আমাদের খুশকি হয় না, খুশকিতে আমরা কি ইউজ করি? সিলেক্ট প্লাস, তাই না, ডেনসিল প্লাস। এখানে কি থাকে দেখছেন, সিলেক্ট প্লাসের উপাদান কি?
2% কিটোকোনাজল। ঠিক আছে, ড্যানসিল সিলেক্ট প্লাসে দেখবেন 2% কিটোকোনাজল থাকবে। তাহলে কিটোকোনাজল এখানে কেন দিছে? কারণ টুসকে হচ্ছে কি ছত্রাক, ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন ভালো করার জন্য দিছে। নেইল মরে যায় না ছত্রাক আক্রমণে, তাহলে কি ফাঙ্গাল ইনফেকশন ওখানে। আমাদের দাউদ হয় না, দাঁত বলি আমরা, ঠিক আছে, রিং অন বলি আমরা, রিং গার্ড ব্যবহার করে নাই কি আর ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে। ঠিক আছে, এখানে কি ব্যবহার করতেছি আমরা? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এখন আপনি ওষুধ ব্যবহার করতেছেন ঠিক আছে, কিন্তু ওষুধের জেনেটিক থেকে যদি ওষুধ না চিনেন যেটা অ্যান্টি ফাঙ্গাল, তাহলে কিন্তু ভুল ওষুধ ব্যবহার করার অনেক সম্ভাবনা থাকবে। দেখেই চিনে ফেলতে হবে যেটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, এটা ফাঙ্গাল ডিসঅর্ডার। ওকে, তাহলে কি কি ড্রাগ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো? কিটোকোনাজল, ফ্লুকোনাজল, মিকুনাজল, তারপরে কি নাইস্টেটিন। ওকে, গ্রাসিওফালমিন মনে রাখতে পারেন, খুব একটা বেশি ইউজ হয় না। আমরা যেটা বলতেছি অ্যামফোটেরিসিন বি আর গ্রাসিওফালমিন আছে, কিন্তু কি খুব একটা বেশি ইউজ হয় না। যেগুলো বেশি ইউজ হয় এগুলোই শুধু আমরা বলতেছি। দেখবেন সবসময় বলবে ফ্লুগাল কত 150, একদম কমন কথা, তাই না? ফ্লুগাল মানে কি তাহলে? ফ্লুকোনাজল। এই কি ফ্লুগাল শুধু একটাই আছে, অন্য কোম্পানির নাই? কিটোরাল, তাই না? ইট্রা 100। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা যে আপনি কয়টা ব্র্যান্ড মুখস্থ করবেন। একটা জেনেরিক ভালো করে মনে রাখেন, এটা আপনাকে সবগুলা ব্র্যান্ডে এনে দিবে। কি হয়? এটা কোনো জল ফাঙ্গাল হিসেবে তো চলবেই ভালো। দামও তো কি 15 টাকা করে এক একটা ক্যাপসুলের দাম, তো চলবে না বেশি। যেটা বিক্রি করলে লাভ বেশি ওইটাতে বেশি চালাবেন। 15 টাকা করে দাম, 5 টাকা করে দাম, কোনটা লাভ বেশি হবে? ঠিক আছে, তো ফার্মেসি প্র্যাকটিস অনুযায়ী তো ইট্রারই বেশি চলা উচিত। এরপরে যদি এরকম কোনোটা বের হয় 25 টাকা দাম, ওইটাই বেশি চালাবেন। আরে না ভাই, আপনি যাই বলেন এটা ছাড়া ভালো হবে না ওষুধ, তো যেগুলা খান এটাই শেষ চিকিৎসা। ঠিক আছে, মানে সবসময় বেশি দামটাই রাখতে হবে। বেশি দামিটা না দিলে তো আপনি বলবেন যে এত কম দামে ওষুধ দিল, রুগী ভালো হবে না। ঠিক আছে, যারা ধনী রুগী তাদের সাইকোলজি করতে হবে আপনাকে। ধনী রুগীর আপনি 2 টাকা দামের অ্যান্টিবায়োটিক দিলে সে খাবেই না। ঠিক আছে, দেখেন অ্যাজিথ্রোমাইসিনই কোনো কোম্পানিটা 30 টাকা, কোনো কোম্পানিটা 35 টাকা, কোনো কোম্পানিটা 50 টাকা, 55 টাকাও আছে। ঠিক আছে, এখন যে কোম্পানি যেভাবে বিক্রি করে, আপনাকে ওই কোম্পানির ওষুধের দাম জেনে ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। একটা রিক্সাওয়ালা যদি আপনি 55 টাকা দামের ওষুধ লেখেন, কয়টা খাবে সে? ডোজ কমপ্লিট করবে? হ্যাঁ, আর যদি জাকির স্যারে না লিখি, জাকির স্যার ভালো হবে না। কেন ভালো হবে না? জাকির স্যার চিন্তা করবে, আরে ভাই 2 টাকা দামের ওষুধ খেয়ে কেমনে ভালো হবে? ঠিক আছে, কত দামি দামি ওষুধ খাই আমি, ওষুধের মধ্যে স্ট্যাটাস আছে। ঠিক আছে, দেখবেন মেডিকেল সায়েন্সে আসছেন, এখানে সাইকোলজি অনেক। আপনার সামনে যে পেশেন্টটা আছে, আপনি যদি তার সাইকোলজি রিড না করতে পারেন, ঠিক আছে, তাহলে অনেক সমস্যা। আপনারা এখানে যারা বসে আছেন তাদের সাইকোলজি যদি আমি রিড না করতে পারি, তাহলে প্রবলেম। ঠিক আছে, এখানে সাইকোলজি একটা ব্যাপার পাড়ায় আছে। ফাঙ্গাল ইনফেকশন যেন না হয়, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। এছাড়া আর কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে সবাইকে দেয় কি ওই যে একই বিষয়, ওইখানে যেন কোনো কি সেকেন্ডারি ইনফেকশন না হয়, সেক্ষেত্রে দিতে পারে। আগেই প্রোটেকশন, যাতে কোনো ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কি কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারে। ঠিক আছে, কি সমস্যা? ওকে, তাহলে এখানে আমরা কয়টা ড্রাগ করলাম? কিটোকোনাজল, ফ্লুকোনাজল, মিকুনাজল, নাইস্টেডিন, ইট্রাকোনাজল, ক্লরটিমাজল, ইকোনাজল, টার্বিনাফিন, ফ্লোসাইটোসিন। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ফ্লোসাইটোসিন কিসের ওষুধ? অ্যান্টিফাঙ্গাল। আমি যদি বলি যে ড্যাপসন কিসের ওষুধ? আমি যদি বলি সোডিয়াম স্টিবোগ্লুকোনেট কিসের ওষুধ? আচ্ছা, আমি যদি বলি যে ওফ্লক্সাসিন কিসের ওষুধ? অ্যান্টিবায়োটিক। আমি যদি বলি যে
স্ট্রেপ্টোমাইসিন কিসের ওষুধ? ইন্টিগ্রেটেড অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ, অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, আমি যদি বলি পাইরেন্টাল পমেট কিসের ওষুধ? প্যারেন্টটা কমে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হবে? হ্যাঁ অ্যান্টি হেলভেন্ট্রিক কৃমির ওষুধ। কিডনির এইটা পড়ানোর পরে আমরা জিজ্ঞেস করা শুরু করব। জি স্যার। ওকে, এরপর দেখেন আমরা পড়বো অ্যান্টিভাইরাল ড্রাগ। ঠিক আছে, দেখেন আমরা অ্যান্টিবায়োটিকটা যেরকম গুরুত্ব দিয়ে পড়লাম, অ্যান্টিভাইরালটা কিন্তু অতটা গুরুত্ব দিয়ে পড়ছি না, তাই না? অল্প কিছু ভাইরাল ড্রাগ নিয়ে আমরা আলোচনা করতেছি। কারণ কি, ভাইরাস এমন একটা মাইক্রো অর্গানিজম, যে মাইক্রো অর্গানিজমটাকে বলা হয় কি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা, তাই না? ভাইরাস যদি জীবদেহের বাইরে থাকে জড়, এর মধ্যে জীবনের কোনো বৈশিষ্ট্য নাই। যখনই সে আমাদের শরীরে প্রবেশ করবে তখনই সে কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। এবং সে কি নিজে নিজে কিছুই করতে পারে না, সে আমাদের শরীরের সেলগুলাকে কি করে? নিয়ন্ত্রণ করে, তার নিজে রিপ্রোডাকশন করে। ঠিক আছে, আমার সেলের পুষ্টি, আমার সেলের ডিএনএ কে সব কিছুকে সে নিয়ন্ত্রণ করবে। আমার সেলের ডিএনএ কে নিয়ন্ত্রণ করে সে রিপ্রোডাকশন করবে। ঠিক আছে, নভেল করোনা ভাইরাস। ওকে, তাহলে আমরা যদি সিম্পলি চিন্তা করি যে ভাইরাস ডিজিজের বিরুদ্ধে আপনি যদি কোনো ওষুধ খান, ঠিক আছে, সেই ওষুধ খুব একটা বেশি ইফেক্টিভ হয় না। ঠিক আছে, খুব একটা বেশি ইফেক্টিভ হয় না যদি আপনার শরীরের ইমিউন সিস্টেম দুর্বল থাকে। ঠিক আছে, যদি আমাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল থাকে তাহলে ভাইরাল ডিজিজ থেকে আমাদের বাঁচার আর অল্টারনেটিভ কোনো পথ নাই। ঠিক আছে, কারণ ওষুধ দিয়ে ভাইরাল জ্বর ভালো করা যাবে না। আমরা ভাইরাল জ্বরে কি প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ দিতেই চাই না, তাই না? এরপরও কি শুধুমাত্র ইমিউনো বুস্টিং প্রোডাক্ট, খাদ্য হোক, ফিজিক্যাল এক্সারসাইজ হোক, মেন্টাল কি স্যাটিসফ্যাকশন হোক, যেভাবেই হোক আপনার মূল টার্গেটটাই থাকবে কি এই ভাইরাল যুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যতটুকু সম্ভব কি বুস্ট আপ করা। প্রত্যেক ক্লাসে একই জিনিস বলতেছি, কি কারণে? ঔষধ দেখেন, আমার শরীরে কোনো রোগ ঔষধ ভালো করে না, কোনো রোগ না। দেখেন, ওষুধ খেয়ে যদি খারাপ হয় সেটা ওষুধের সাইড ইফেক্টের জন্য হচ্ছে, কিন্তু ওষুধ উল্টা কাজ করবে এরকম না। যে অনেক ওষুধের সাইড ইফেক্ট আছে যেটা হয়তো বা আপনার জন্য অনেক মারাত্মক। ঠিক আছে, আপনার কন্ডিশন অনেক মারাত্মক, বাট এটা আরেকজন খেলে ওই জাতীয় সমস্যা কি নাও হতে পারে। ঠিক আছে, তার মানে কি দেখেন ওষুধের কাজ করার সুবিধা, যেমন এখানে কি আপনার শরীরে এখানে ধরেন 5 জন সেনাবাহিনী আছে, তাহলে একটা জীবাণুর বিরুদ্ধে যখন আমি কি জীবাণুটা যখন অ্যাটাক করবে, 5 জন সেনাবাহিনী তাকে যেরকম ভাবে প্রোটেক্ট দিতে পারবে। আমি যদি বাইরে থেকে সাপ্লাই দিই তাহলে বাইরে থেকে সাপ্লাইটা কি একটু বেশি আসবে না? তার মানে কি যদি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়, ওষুধের উপর আপনাকে লেস ডিপেন্ডেন্ট থাকতে হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়, ওষুধের উপর আপনাকে কি ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। আর ওষুধ হচ্ছে কি ইন্ডিয়া আর চায়না। ঠিক আছে, ওষুধ হচ্ছে কি ইন্ডিয়া আর চায়না, এরা আপনার শরীরে যত পার্সেন্ট উপকার করবে তার থেকে গুণে গুণে 100% কি করবে, ক্ষতি করবে। আপনি ইন্ডিয়া আর চায়নার উপর যত ডিপেন্ডেন্ট হবেন তত কি বাংলাদেশকে পঙ্গু করবেন। ঠিক আছে, বুঝেন? আমাদের দেশে যদি চাইনিজ প্রোডাক্ট কম হতো, আমাদের দেশে কি মোবাইলের দাম বেশি থাকলেও আমরা কিন্তু নিজেরাই মোবাইল প্রোডাক্ট করে ফেলতাম। ইরানের সাথে আমেরিকা যুদ্ধ লাগায় না কেন বলেন দেখি? ইরান কোনো কিছুতে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট না। এমন সব নিজেদের প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি করছে, প্রযুক্তি সম্পর্কে আমেরিকার ধারণা নাই। তারা যে যুদ্ধে যাবে আর বাকি দেশগুলো কিন্তু সব আমেরিকায় সাপ্লাই দিচ্ছে। আমেরিকা জানে যে তার ক্ষেপণাস্ত্র কোন রেঞ্জের, কি রেঞ্জের সবই জানে। ইরান সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। সেজন্য কি যতই দাবাদাবি করুক ইরানের সাথে সে সরাসরি কি সম্মুখ যুদ্ধে যাচ্ছে না। একই বিষয় এখানেও, আপনার বডিকে কি আপনি যত পর নির্ভরশীল করবেন তত বিপদে পড়বেন। ঠিক আছে, যত বডিকে সেলফ ডিপেন্ডেন্ট করবেন তত আপনি কি ভালো থাকবেন। শুধু এটা যে বডির ইন্টারনাল কেজে তা না, কিন্তু এক্সটার্নাল কেজে একই অবস্থা। আপনি আপনার নিজের কাজগুলো নিজে করেন না, কারণ আপনার কাপড়টা আপনি বাথরুমে ফেলে আসতে পারেন আরেকজনকে ধোয়ার জন্য,
এটা আপনার কাজ, আপনি কি নিজের কাজটা নিজে করে ফেলেন। আমরা যদি প্রত্যেকে নিজের কাজ করি, আলটিমেট ফ্যামিলির কাজ কমে যায় না? তাহলে কি হবে? একজনের উপর সব কি করে যাব। প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা সন্তানকে বড় করতে পারি, আদর করতে পারি, কিন্তু তাকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া কি শিক্ষা দিতে হবে। তা না হলে কি সে আপনি নির্ভরশীল হয়ে যাবে। সব কথাতে বলবে বাবা, সব কথাতে বলবে মা, আমি কিছুই পারি না, আমার মা সব পারে, আমি কিছুই পারি না, আমার বাবা এটা পারে। ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্সি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আপনি বেঁচে থাকতে চান এই কি প্রতিকূল পরিবেশে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে যে জ্ঞান অর্জন করতেছেন বা শিখতেছেন, এটাও কি কাজে লাগাতে হবে কোথায়? সেলফ প্রোটেকশন। আর আপনার সেলফ প্রোটেকশনটা কি? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করার জন্য কি শুধুমাত্র ভিটামিন সি খাবেন তাই হয়ে যাবে? ভিটামিন সি একটা গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও আপনাকে খাদ্য, মানে আমরা যদি বলি ডায়েটের ক্ষেত্রে যদি আমরা বলি, ঠিক আছে, একটা আছে না যে সুষম পুষ্টি, আপনাকে সবসময় চিন্তা করতে হবে কি যে আমার যে 6টা খাদ্য উপাদান আছে কি কি? হ্যাঁ, আমরা এটা বলছিলাম না, কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী খাদ্য কয় প্রকার? 6 প্রকার। এই 6টা খাদ্য উপাদান যেন আপনার ডেইলি রুটিনে কি থাকে। ঠিক আছে, তাহলে কি সুষম পুষ্টির ভিতরে আপনি থাকবেন। আর সুষম পুষ্টি কি? সবচেয়ে উপযুক্ত পরিবেশ ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য। আর সামান্য সামান্য ওষুধ হলে ঘাবড়ায় যাবেন না। সামান্য সামান্য ওষুধ হলে কি একেবারে ওষুধ খাওয়া শুরু করে দিবেন না। রোগ বুঝে ওষুধ খেতে হবে। ঠিক আছে, ঠান্ডা লাগছে এর জন্য এখনই ওষুধ খেতে হবে, অ্যালার্জিক ঠান্ডা সাথে সাথে ওষুধ খাইতে হবে। বুঝেন, রোগ বুঝে ওষুধ খেতে হবে। আপনি বুঝতেছেন আপনার এটা ভাইরাল কোল্ড, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা, এটার জন্য আপনার ওষুধ না খেলেও চলবে। কি করতে হবে? আপনার থেকে যেন আরেকজনের না ছড়ায় এইটার ব্যবস্থা করতে হবে আপনার। ঠিক আছে, আপনাকে আইসোলেটেড থাকতে হবে। কিন্তু আপনার অ্যালার্জিক ঠান্ডা অর্থাৎ ধুলাবালি, এই সময় অ্যালার্জির কারণে যে ঠান্ডা লাগছে, আপনার উচিত সাথে সাথে অ্যান্টিহিস্টামিন খেয়ে নাও। তা নাহলে এটা কী হবে? সামনে ফার্দার আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিছু রোগে আছে ওষুধ না খেলেও হবে, আর কিছু রোগে আছে সাথে সাথে কী করতে হবে? ওষুধ খেতে হবে। তাহলে কোন জায়গায় সরাসরি ওষুধ উপর ডিপেন্ড করতে হবে, কোন জায়গায় ওষুধ ছাড়াও কি চলবে। কারণ কি অ্যালার্জিক রিয়াকশন এটা কার জন্য হচ্ছে? এই প্রোটেকশনের জন্য হচ্ছে না? দেখা যাচ্ছে এই যে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ অনেকগুলো ড্রাগের নাম আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আমি যে কোনো একটা ড্রাগ ইউজ করলেই কি হবে, নাকি এর রোগের তারতম্যর কারণে এখানে যে ড্রাগগুলো আছে সেগুলোর ব্যবহার ভিন্ন? অবশ্যই। ঠিক আছে, কথা হচ্ছে যে রোগের তারতম্যের কারণে। প্রবলেম তো আপনারা এখন রোগী শিখলেন না, তারতম্যটা বুঝবেন কিভাবে? ঠিক আছে, কয়টা রোগ শিখাইছে? স্কিন আমরা স্ক্যাবিস, তাই না? স্ক্যাবিস অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ব্যবহার করে না, 1 নম্বর কথা। 2 নম্বর আর্টিকেরিয়া পড়াইছে, আর্টিকেরিয়াতে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ব্যবহার করে না। 3 নম্বর একনি পড়াইছে, ঠিক আছে, একনিতে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ব্যবহার করে না। ঠিক আছে, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ যেগুলো ব্যবহার করে এগুলো স্কিন ডিসঅর্ডারের ভিতরে আসবে। তাই না? যে 3টা ডিজিজ আমরা আপনাকে পড়াইছি এখন পর্যন্ত, একজিমাতে কি, একজিমা মানে চুলকানি, এখানে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগও লাগতে পারে, স্টেরয়েডও লাগতে পারে। তবে ফাঙ্গাল হিস্ট্রি অনুযায়ী স্বাভাবিকভাবে কি প্রাথমিকভাবে আমরা কি ব্যবহার করি? ওই যে কিটোকোনাজল, বাচ্চাদের জন্য নাইস্টেটিন, এরপরে কিটোকোনাজলে যখন যাচ্ছে না তখন আমরা কি ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল এদিকেই যাই। আবার কেউ কেউ কি এটা আপনি চুজ করে নিতে পারেন যে আপনি ফাঙ্গাল ইনফেকশনে কি শুধু ইট্রাকোনাজল ব্যবহার করবেন। এমন ড্রাগই ব্যবহার করা উচিত যেটা কি সচরাচর ব্যবহার হয় না। কারণ কি যে ড্রাগ কমনলি ব্যবহার হয়ে যায় ওই ড্রাগের কি এফিকেসি বডিতে কমে যায়। আপনি যদি একটা ড্রাগ অনেক বছর ধরে খেতে চান, ওই ড্রাগের ইফেক্ট কিন্তু আগের চেয়ে বডিতে কী হবে? কমে যাবে। কারণ ড্রাগগুলো বডিতে কাজ করে কিভাবে বলেন তো? একটা ড্রাগ বডিতে কিভাবে কাজ করে? আমরা 3-4টা ড্রাগ একসাথে খাই না? ধরেন একটা বমির ড্রাগ খাইছি, এটা কি ধরেন মটিকা কমান্ডের কি বলে ডম্পিরিডন, হ্যাঁ? আমরা কি অমিপ্রাজল খাইছি, আমরা সেফুরক্সিন খাইছি, ওকে, আমরা ধরেন টিটোরোলাক খাইছি। এখন কথা হচ্ছে 4টা ড্রাগ আমি সকালেই খাইছি, ঠিক আছে? এই ড্রাগগুলো কিভাবে কাজ করতেছে আপনার শরীরে? ডম্পিরিডন কিভাবে বুঝবে তার বমি কমাতে হবে, ঠিক আছে? অমিপ্রাজল কিভাবে বুঝবে তার গ্যাস্ট্রিক কমাতে হবে, সেফুরক্সিন কিভাবে বুঝবে তার ব্যাকটেরিয়া মারতে হবে, আর টিটোরোলাক কিভাবে বুঝবে যে তার ব্যথা কমাতে হবে। আপনি কি বলে দিবেন একটা খাবেন বমি কমাও, ব্যথা কমাও, গ্যাস কমাও, সে কিভাবে যাবে, কিভাবে কাজ করবে বলেন দেখি?
হ্যাঁ, রক্তের সাথে মিশে গেল, খাবারও তো রক্তের সাথে মিশে যায়। এরপরে কি হবে? এই যে প্রথমে খাওয়ার পরে আমাদের 2 ঘন্টা পরে স্টোমাকে ডিভাইডেড হওয়ার পরে লেফট লাংসে রাইট লাংসে যাওয়ার পরে সেটা আমাদের কিছুটা শরীরের থেকে বাকিটা সোয়েলিংয়ের মাধ্যমে সবই বুঝলাম, ঠিক আছে। লেফট লাংসে গেল, রাইট লাংসে গেল, রাইট কিডনিতে গেল, লেফট কিডনিতে গেল। কথা হচ্ছে আমার ব্যথা হাঁটুতেও বুঝবে কিভাবে? কিডনিতে থেকে আর হাঁটুতে আসবে না। সে যে আমার ব্যথা যে হাঁটুতে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হয় না পুরো হ্যাঁ। body তে। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সমস্ত বডিতে সে ঘুরবে, তাই না? কিন্তু ব্যথাটা যে আমার হাতের কোনো, এটা বুঝবে কেমন যে ব্যথাটা এখানে সারাতে হবে? কিভাবে কাজ করবে? এই 4টা ড্রাগ একত্রে শরীরের ভিতরে ঢুকে হরমোনের মাধ্যমে ড্রাগ কাজ করবে। হরমোন ইটসেলফ এ ড্রাগ, তাই না? আমরা প্রেডনিসোলন খাচ্ছি না? প্রেডনিসোলন কি হরমোনের নাম না? প্রেডনিসোলন ইটসেলফ এ ড্রাগ। তো হরমোনের মাধ্যমে ড্রাগ কেমনে কাজ করবে? বুঝে কথা বলবেন তো। হরমোন তো এই নিজে একটা ড্রাগ, ইনসুলিন ড্রাগ না? এখন ইনসুলিনের মাধ্যমে অমিপ্রাজল কাজ করবে? তাহলে পড়েছিলাম তো স্যার ওই যে আপনাদের কিভাবে পড়াইলাম? আপনাদের পড়াই নেই, আপনি এখন ওই পর্যন্ত জানি না। আমার মনে হয় ওনার সাথে আমি একমত। ব্লাডের মাধ্যমে সার্কুলেশন ঘটাইয়া স্বাভাবিক সে blood এখানে এখানে আসলো, ওইটা যখন দেখলো যে পাইছি সবাইকে আমন্ত্রণ জানাবে আসো এখানে। ব্লাডের মাধ্যমে পুরো বডি রিসিপ্টর, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ওটা বললাম আর কি। রিসিপ্টর, ঠিক আছে। কোনো ড্রাগ উইদাউট রিসিপ্টরে কাজ করবে না। সিস্টেমিক ড্রাগগুলো, লোকাল ড্রাগ কাজ করবে। লোকাল ড্রাগ মানে কি? মুভ দিচ্ছি আমি, এখানে ব্যথা কমে যাচ্ছে, কিন্তু এখানে ব্যথা কমবে। বাট আমি যদি ন্যাপ্রোক্সেন খাই, এখানে ব্যথাও কমবে, এখানে ব্যথাও কমবে। কাজ করবে কি? রিসিপ্টরের মাধ্যমে। প্রত্যেকটা ড্রাগ তৈরি করার আগে তার রিসিপ্টর তৈরি করা হয়েছে, মানে বডির রিসিপ্টর চেক করা হয়েছে যে একটা ড্রাগ কোন রিসিপ্টরে যে কাজ করবে, ঠিক আছে। যেমন আমার ডমপিরিডন কাজ করবে ডোপামিন রিসিপ্টরে, D2 রিসিপ্টর বা D1 রিসিপ্টর, ডোপামিন রিসিপ্টরে কাজ করবে। ডোপামিন রিসিপ্টরে যে যে জায়গায় থাকবে ওই ওই জায়গায় ডমপিরিডন কাজ করবে। ডোপামিন রিসিপ্টরে আছে, স্টোমাকে আছে, ব্রেনের কেমন রিসিপ্টর ট্রিগার জন্য আছে। তাহলে স্টোমাকে যখন আসে, স্টোমাকের কেমন যখনই ডমপিরিডন বসবে তখন স্টোমাকের যে মটিলিটি আছে এটা বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন কি হবে? স্টোমাকটা খালি হয়ে যাবে দ্রুত। খালি হয়ে গেলে কি? স্টোমাকের ভিতরে কোনো খাবার থাকবে না। স্টোমাকে খাবার না থাকলে কি বমি হবে? দেখবেন একবার পেট ভরে ভাত খেয়ে গেছেন, গাড়িতে একবার বমি হওয়ার পর দ্বিতীয়বার কি একদম ফুরফুরা লাগতেছে। বমি হওয়ার পর একটা ভালো ফিলিংস কিন্তু আসে। যাদের কি হ্যাবিচুয়াল বমি আছে, কিছু না যে করতেই থাকে যতবার যা, ওইটা বাদ দিই। মানে আমরা যারা কি সচরাচর বমি করি, একবার বমি হওয়ার পর দেখবেন পেটে খুব যন্ত্রণা হচ্ছে, অস্থির লাগতেছে, একবার বমি করার পরে খুব ভালো ফিল হয়, ঠিক আছে। ওকে, এখন দেখেন এটা কাজ করবে কোথায়? ডোপামিন রিসেপ্টর। এটা কোথায় কাজ করবে? অমিপ্রাজল। এটা তো এটা কাজ করবে প্যারাইটাল সেলে। তাহলে দেখেন প্যারাইটাল সেল একমাত্র আছে কোথায়? স্টোমাকে। সারা শরীর ঘুরবে সে, কিন্তু কোনো জায়গায় বসতে পারবে না, কারণ তার কি বাড়ি ওইটা না। আচ্ছা দেখেন, আমরা 4 জনই যদি গাজীপুর থেকে আসি, গাজীপুর থেকে এসে আমরা কি যখন যাব, যার যার বাড়িতে যাব না, ঠিক আছে। আমার নিজের বাড়িটা কিন্তু আমি চিনি যেখান থেকে আসি। তাহলে আমি মুখ দিয়ে খেলাম, রক্তে গেল, যেখানে ওষুধগুলো যাক, যার যার বাড়ি সে চিনবে। আর ওই বাড়িটাকে আমরা মেডিকেলি কি বলতেছি? রিসিপ্টর, ঠিক আছে। সে তার বাড়িতে জেনে তার কাজটা কি সম্পাদন করবে। তাহলে প্রত্যেক ড্রাগেরই আলাদা আলাদা বাড়ি আছে, প্রত্যেক ড্রাগেরই আলাদা আলাদা ঘর আছে। ওই ঘরে যেই কি করবে? ড্রাগটা কাজ করবে। তাহলে আমরা যদি 100 লোক একসাথে কি রওনা দিই, প্রত্যেক লোকের বাড়ি কি আলাদা আলাদা, ঠিক আছে। এইটুকু মনে রাখতে হবে। তাহলে এখানে অমিপ্রাজলের বাড়ি হচ্ছে কি? স্টোমাকে, প্যারাইটাল সেল। সেফুরক্সিমের বাড়ি কোথায়? ব্যাকটেরিয়ার শরীর। ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে সেফুরক্সিমের কি আছে? রিসিপ্টর আছে। কিটোরুলাকে রিসিপ্টর কোথায় আছে? যে জায়গায় ব্যথা আছে ওই জায়গায় কিটোরুলাকে রিসিপ্টর আছে। কক্স এনজাইমে কি কিটোরুলা কাজ করবে, ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে কি? বাড়িটা, প্রত্যেক ওষুধের জন্য নির্দিষ্ট সাইট আছে, নির্দিষ্ট বাড়ি আছে, নির্দিষ্ট রিসিপ্টর আছে। ওকে, আপনি একসাথে যে ড্রাগই খান প্রত্যেক ড্রাগ আলাদা আলাদা বাড়িতে চলে যাবে। এখন কথা হচ্ছে এই বাড়িতে আবার জায়গা অনেক সংকট থাকে, এই ছোটো বাড়ি, আমাদের মতো বিশাল বিশাল বাড়ি না। তাহলে একই বাড়ির উদ্দেশ্যে যদি 2টা ড্রাগ পাঠায় কি হবে?
এও ঢুকতে চাবে, এও ঢুকতে চাবে, বলবে যে আমার বাড়ি, দুইজনে মিলে মারামারি করবে, আলটিমেট কেউই কাজ করতে পারবে না। সেই জন্য নর্মালি আমরা কি একই গ্রুপের দুইটা ওষুধ কখনো একসঙ্গে প্রয়োগ করার চিন্তা করবো না। প্রয়োজনে কি যদি দুইটা ওষুধের দরকার হয় ভিন্ন ভিন্ন গ্রুপের দিব, যেন এই বাড়িতে কাজ করলো ব্যথা দূর হয়, এই বাড়িতে কাজ করলো ব্যথা দূর হয়, তাহলে আমি কি এই বাড়ির একটা ওষুধ দিব, এই বাড়ির একটা ওষুধ দিব। সেই জন্য আপনাকে গ্রুপ ওয়াইজ ডাকগুলো শেখানো। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে কাজ করে বুঝবেন না এখন? তাহলে অনেক ডক্টর আছে একই ওষুধ দুই গ্রুপের দেয় এই কারণে। জি জি, কারণ দুই ভাগে বাড়ি দুই রকম। তাই স্যার আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগে আমরা ইন্ট্রাডোনাল দিতে পারবো এবং ফ্লুকোনাজল দিতে পারবো। না, একসাথে দুইটা কেন দিবেন? বাড়িতে একই, ঠিকানা একই না? ঠিকানা একই না? যে জায়গায় ইট্রাকোনাজল দিচ্ছেন ওই জায়গায় ফ্লুকোনাজল যদি দিতে চান তাহলে এমন ওষুধ দিতে হবে যেটা অয়েন্টমেন্ট ক্রিম, আর এখানে সবগুলো রিসিপ্টর তো মানে একটাই। একই রিসিপ্টরে কাজ করবে। সেই জন্যই তো সবগুলো এক গ্রুপে রাখলাম আমরা, সেই জন্য এক গ্রুপে রাখলাম না। তার মানে আপনি যদি ইট্রা ইউজ করেন না, ফ্লুকোনাজলের দরকার না, ফ্লুকোনাজল ইউজ করলে ইট্রাকোনাজলের দরকার না, একটা বাদ দিয়ে আরেকটা দিতে হবে। ঠিক আছে? এখন মনে করেন এই বাড়ির 4টা ছেলে, এই বাড়ির কয়টা ছেলে? 4টা ছেলে। 4টা ছেলের মধ্যে এরকম হতে পারে না যে একটা ছেলে বেশি পটেনশিয়াল রাজনৈতিক নেতৃবৃন্দ, মনে করেন মন্ত্রী, আরেকটা ছেলে এমপি, আরেকটা ছেলে সচিব, আরেকটা ছেলে সাধারণ মানুষ। তাহলে আমি শুরু করবো কোথা থেকে? সাধারণ দিয়েই শুরু করতে পারি, তাই না? সাধারণে যদি কাজ না হয় সচিবে যেতে পারি, সচিবে যদি কাজ না হয় মন্ত্রীতে যেতে পারি, মন্ত্রীতে কাজ না করলে প্রেসিডেন্টের কাছে যেতে পারি। ঠিক আছে? এইভাবে কি প্রত্যেক রোগের ক্ষেত্রে ওষুধের ক্রমান্বয়ে কি করতে পারবে। কিন্তু কি মন্ত্রী আর সচিব একসাথে দিব না, দুইজন কি করবে? গন্ডগোল লাগাবে। আচ্ছা আচ্ছা, অ্যান্টিভাইরাল ড্রাগ দেখেন, অ্যান্টিভাইরাল ড্রাগের দিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতেছি। 1 নাম্বার রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ, হেপাটিক অ্যান্টিভাইরাল ড্রাগ, আরেকটা কি হার্পিস সিমপ্লেক্স, সাইনোমেগালোভাইরাস, তারপর ভেরিসেলা জস্টার, আরেকটা ভেরিসেলা জস্টার ভাইরাস ইনফেকশন। তাহলে এই যে হার্পিস সিমপ্লেক্স, সাইনোমেগালোভাইরাস, ভেরিসেলা জস্টার কোন রোগের জন্য দায়ী বলেন তো? আমরা পরে আসছি ভেরিসেলা জস্টার জীবাণুর নাম। নিউমোনিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। চিকেন পক্স, স্মল পক্সের জীবাণুর নাম কি? বুঝলেন? রোগ বুঝবেন, ওষুধের ক্রম অনুযায়ী ওষুধ ইউজ করবেন, সবই ঠিক আছে। আগে তো রোগটার কথা মনে রাখতে হবে, আগে তো রোগের জীবাণুর কথা মনে রাখতে হবে। ঠিক আছে? স্মল পক্স হচ্ছে কি ভেরিওলা ভেরা, চিকেন পক্স কি ভেরিসেলা জস্টার। ঠিক আছে? আচ্ছা, রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ আকারে কি কি ব্যবহার করা যায়? যেমন অ্যামনটাডিন, রিমান্টাডিন, ঠিক আছে, তারপর কি অসিলটামিভির, রিবাভাইরিন। দেখবেন যে করোনা ভাইরাসের জন্য প্রচুর ব্যবহার করতেছে না রিবাভাইরিন ইনজেকশনটা, কমনলি ব্যবহার করতেছে, কাজ করুক আর না করুক। কারণ এটা কি করোনাটা কি রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ, মানে রেসপিরেটরি ভাইরাল ডিজিজ করতেছে না, এর জন্য আমরা কি রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতেছি। ওকে, যদি লিভারে প্রচুর ভাইরাস আক্রমণ করে, বিশেষ করে হ্যাপাটাইটিস রিলেটেড 5টা ভাইরাস, তাই না, হ্যাপাটাইটিস এ বি সি ডি ই, এই 5টা ভাইরাস দিয়ে লিভার আক্রান্ত হয়, তবে লিভার আক্রান্ত হলে ওই লিভার হ্যাপাটাইটিস বির জন্য, হ্যাপাটাইটিস সির জন্য এই টাইপের ড্রাগ ব্যবহার করা যায়। বাট আমরা নর্মালি কি অ্যান্টিভাইরাল ড্রাগগুলো ব্যবহার করব না। ঠিক আছে? আমরা যদি ভাইরাল ড্রাগ ব্যবহার করতে হয়, এই পরিমাণ খারাপ হয়, তাহলে হ্যাপাটোলজিস্টের ইয়েতে ব্যবহার করবো। আমরা এমনিতেই কি করতে পারি, যদি জন্ডিস হয়, জন্ডিস কি কারণে হয়? তার মানে জন্ডিস হয় লিভার ডিজিজের কারণে, তাই না? লিভার ডিজিজের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে জন্ডিস। ঠিক আছে? বডিতে ইনফ্লামেশনের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে জ্বর, আর লিভার ডিজিজের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে কি জন্ডিস। তার মানে জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা সবসময় মনে রাখতে হবে। জন্ডিস কোনো রোগের পর্যায়ে পড়ে না, এটা একটা রোগের লক্ষণ। ঠিক আছে? জন্ডিস হওয়া মানে বোঝা যাবে আপনার লিভার ঠিকমতো কাজ করছে না, আপনার গলব্লাডার ঠিকমতো কাজ করছে না, আপনার ব্লাড সেল ভেঙে যাওয়ার প্রবণতা বেশি হয়ে যাচ্ছে, যে কোনো একটা কারণে আপনার কি হচ্ছে, ব্লাডে বিলিরুবিন লেভেলটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আলটিমেট বিলিরুবিন লেভেল বেড়ে যাওয়াটা এক্সপোজ হচ্ছে কি দিয়ে? জন্ডিস দিয়ে। কারণ জন্ডিস হলেই কি হবে,
এই বিলিরুবিন যেটা বেড়ে যাচ্ছে সেটা কিডনি তাকে বের করে দিতে চাবে, প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে, স্কিন মিউকাস মেমব্রেন চোখের উপরে স্ক্লেরা কি হয়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, তাই না? তাহলে আমরা যখন জন্ডিস যখন দেখবো রোগীদের কোথায় দেখবো? স্ক্লেরাতে দেখবো। দেখেন এখানে কনজাংটিভাতে কি দেখে? কনজাংটিভাতে দেখে কি? অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা দেখে এখানে ফ্যাকাশে হয়ে গেছে কিনা। জন্ডিস কিন্তু এইভাবে দেখে না, জন্ডিস দেখে এইভাবে উপরেরটা, ঠিক আছে, এইভাবে দেখে উপরের অংশ, চোখের নিচের দিকে তাকাতে বলবেন, উপরের অংশ কি দেখবো? হলুদ হয়েছে কিনা। তাহলে উপরের অংশ কি স্ক্লেরা, ঠিক আছে, হ্যাঁ। নিচের অংশে দেখে অ্যানিমিয়া, উপরের অংশে দেখে কি? জন্ডিস, ঠিক আছে। আর একটা নির্দিষ্ট কথা, জন্ডিস কোনো রোগ না, জন্ডিস হচ্ছে কি স্পেসিফিক লক্ষণ, সিমটমস ফর লিভার ডিজিজ, ঠিক আছে। এখানে কিছু ওষুধগুলোর নাম মুখস্থ করতে তো সমস্যা নেই, আপনি ব্যবহার করলেই নাম মুখস্থ করতে হবে এমন না, ঠিক আছে। দেখেন কি বলছে, অ্যাডিফোভির, ইন্টারফেরন, লুমিভিউডিন, ট্যানোফোভির, ঠিক আছে, সফোসবিউডিন, ইন্টারফেরন, রিবাভাইরিন, কয়েকটা শিখলে হবে, তিনটা করে শিখবেন মিনিমাম। আর এই পাশে তো সবগুলা নাম ভিড়ের নামগুলো দিয়েই বোঝা যাচ্ছে এটা ভাইরাল ড্রাগ। দেখেন নামে কিন্তু মিল আছে, বলতেছি কি, দেখেন অসিলটামিভির, রিবাভাইরিন, ভাইরাস, তাই না? এরপরে দেখেন অ্যাসাইক্লোভির, ভির মানে কি? ভাইরাস থেকে, তাই না? তারপরে কি গ্যানসাইক্লোভির, কি প্যানসাইক্লোভির, ফ্যানসাইক্লোভির, ভির মানে কি? এগুলো সবই কি অ্যান্টিভাইরাল ডিজিজে ব্যবহৃত হওয়া ড্রাগ, ঠিক আছে। তার মানে যদি আপনার মনেও না থাকে যে আপনি ভাইভাতে আসছেন, জিজ্ঞেস করছে যে অসিলটামিভির কিসের কাজ করে, নামই শুনেন না, সর্বনাশ, অসিলটামিভির কিসের ড্রাগ, তাই না? আপনি নামই শুনেন নাই ধরেন। এরপরে ওই যে অসিলটামিভির শব্দটা যখন আসছে, ভিড় দিয়ে আপনি মোটামুটি ভাবে কি অ্যাটলিস্ট 60% 70% নিশ্চিত হতে পারেন যেটা ভাইরাল ডিজিজে কাজ করে। এখন আপনি জানেন না এটা রেসপিরেটরি ভাইরাল ডিজিজ, তাহলে আপনার ওইভাবে বলারও দরকার না, আপনি বলেন যে এটা বডিতে ভাইরাল ডিজিজে কাজ করে। বডি মানে রেসপিরেটরি সিস্টেমও থাকতে পারে, ক্লিয়ার কিনা? ওকে, এইটুকু হচ্ছে আমাদের কি অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ। এই মাইক্রোবিয়াল মানে কি? ক্ষুদ্র অণুজীব। এখানে আমরা ব্যাকটেরিয়াল ড্রাগ করছি, ভাইরাল ড্রাগ করছি, ফাঙ্গাল ড্রাগ করছি, প্রোটোজুয়াল ড্রাগ করছি, তাই না? প্রোটোজুয়ার ভিতরে কতগুলো আলাদা আলাদাভাবে পড়ছে, একেবারে ডাইরেক্ট প্রোটোজুয়াল ড্রাগ কিছু পড়ছি, তারপরে কি কিছু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ করছি, অ্যান্টি কি হেলমেন্টিক ড্রাগ আমরা করছি, তাই না? এই হচ্ছে আপনার ওভারঅল আমাদের মার্কেটে যে ড্রাগগুলো ব্যবহার করা হচ্ছে কমনলি প্রত্যেক প্রেসক্রিপশনে কিছু না কিছু, এগুলাই হচ্ছে কি হয় অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। এরপরে আমরা যে ড্রাগগুলো পড়বো এগুলো কিন্তু সিস্টেমিক ড্রাগ। এরপরের অধ্যায় থেকেই শুরু হবে কি ড্রাগ ইউজড ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তার মানে আবারও সেই ওই যে সেকেন্ড সেমিস্টারে পড়ছেন ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম, ফার্স্ট সেমিস্টারে পড়ছেন ডাইজেস্টিভ ডিসঅর্ডার, আবারও এখান থেকে শুরু হবে। আরেকটা বিষয় বলি, আমাদের শরীরে কিছু কিছু ড্রাগ আছে এগুলো কি সমস্ত শরীরে কাজ করে, ঠিক আছে, ওভারঅল সিস্টেমিক ড্রাগ। যেমন অ্যান্টিবায়োটিক আপনার রেসপিরেটরি সিস্টেমেও কাজ করবে, কার্ডিওভাস্কুলার সিস্টেমেও কাজ করবে, নার্ভাস সিস্টেমেও কি কাজ করবে। আবার কিছু ড্রাগ আছে সুনির্দিষ্ট সিস্টেম ছাড়া কাজ করে না। এখন আমরা যে ড্রাগগুলো পড়তে যাব সেই ড্রাগগুলো ম্যাক্সিমামই কি সুনির্দিষ্ট সিস্টেমে কাজ করে, ঠিক আছে। আপনার হচ্ছে কি গ্যাস্ট্রিকের প্রবলেম, আপনি তো সালবিউটামল খাবেন না, তাই না? সালবিউটামল খেলে কি গ্যাস্ট্রিক ভালো হবে? আবার আপনার শ্বাসকষ্টের প্রবলেম, আপনি কি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন? আপনাকে সালবিউটামল খেতে হবে। তাহলে গ্যাস্ট্রিকের প্রবলেম কাজ করবে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাকে, মানে ওমিপ্রাজল কাজ করবে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাকে। সালবিউটামল কাজ করবে কোথায়? রেসপিরেটরি ট্র্যাকে। আবার আপনি যদি কি লোসার্টেন খান, কাজ করবে কোথায়? কার্ডিওভাস্কুলার সিস্টেমে, হাইপারটেনশন দূর করবে। তারপরে আপনি যদি কি গ্লিকাজাইড খান, ডায়াবেটিক্স দূর করবে, এন্ডোক্রাইন সিস্টেমে ডিজিজে কাজ করবে। তার মানে এখন থেকে আমরা যে ওষুধ ড্রাগগুলো পড়তে যাব প্রত্যেকটা ড্রাগ সুনির্দিষ্ট সিস্টেম বেস কাজ করবে, ঠিক আছে। আমি যদি অ্যালজিন খাই না আমরা, ওকে, আমরা যদি অ্যালজিন খাই, অ্যালজিন কি টাইমোনিয়াম মিথাইল সালফেট, তাই তো? অ্যালজিন যদি খাই হাত ব্যথার জন্য, অ্যালজিন কখনোই হাত ব্যথাতে কাজ করবে না। অ্যালজিন শুধুমাত্র কি ভিসেরাল পেনের জন্য কাজ করবে। পেটের ভিতরে কোনো অর্গান রিলেটেড ব্যথা যদি হয়, ভিসেরাল পেন, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলে ব্যথা হচ্ছে, পেটের মধ্যে এমনি ব্যথা হচ্ছে, এই টাইপের ব্যথার জন্য কি অ্যালজিন কাজ করবে।
কিন্তু আপনার হাতের নখ উঠে গেছে, এর জন্য শুধু অ্যালজিন খেলে কি কাজ করবে? এই যে আমার এখানে হাত কেটে গেছে আছে, ঠিক আছে, এখানে কি অ্যালজিন খাবো আমি যে? স্যার এর জন্য শুধু দেখা যায় যে ওই যে যাদের পায়খানা হলে ব্যথা হয় পেট কামড় মারে তখন এই যে- শুধু অ্যালজিন কেন, রস্টিল দেয় না? মেবি ভেরি, কিন্তু স্যার যদি এমনি পেটে ব্যথা হয় যে কোনো পেট ব্যথার জন্য অ্যালজিন, মানে অ্যালজিন শুধু বলবো না, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ, অ্যালজিন আছে, ডোটাভ্যারিন আছে, ডাইসাইক্লোভ্যারিন আছে, মেবিভেরিন আছে, সবগুলা, হায়োসিন আছে, প্রত্যেকটাই কি এখানে কাজ সিন। করে। আপনাকে যে সিনটিন এখন আর বলা যাবে না, এখন মুখস্থ করেন, এখন কি সিনটিন সব বন্ধ হয়ে গেছে। ওটা তো বুঝলাম একটা বুঝছি ওইটা হ্যাঁ। কিছুর মধ্যে এখন আস্তে আস্তে ঠিক আছে, মূল কথা আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলো নেক্সট ক্লাসে ফুল পড়া থাকবে, ফুল। ঠিক আছে, আমি ওষুধ জিজ্ঞেসও করবো, লিখতেও দিব। ঠিক আছে, টোটাল অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ। এরপর আমরা সিস্টেম ওয়াইজ ড্রাগে যাব। সিস্টেম ওয়াইজ ড্রাগ যখন করবো, ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ডে আসতে হবে। আমরা আগে ওই সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি ধরবো, ওই সিস্টেমের রোগ ধরবো, তারপরে ওই সিস্টেমের ড্রাগে আসবো। ঠিক আছে, একটা ডিটেলস হ্যাঁ। এইভাবে ডিটেলস অনেক সময় দেখা যাচ্ছে যে নখগুলো ভেতরে ঢুকে যায়। এমনি ফাঙ্গাল ফাঙ্গাল হলে নখ দেখেই বোঝা যাবে, নখগুলো মরে যাবে, নখের গায়ে কি এক ধরনের ছত্রাকের মতো দাগ দেখা যাবে, নখের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নখ মরে যাচ্ছে, ঠিক আছে, ভেতর দিক দিয়ে ফাঁক। উপরের নখটা ঠিক আছে, ভেতর দিক দিয়ে ফাঁক। তাহলে বুঝতে হবে কি নখের সাথে ওই যে আমরা কখনো ছেঁচা খাই না, দরজা লাগে, এমনি ব্যথা পাই, কি হয় তখন? উপরের যে নখগুলো থাকে, এই নখগুলো কি আর নর্মাল সার্কুলেশন বা নর্মালি এতে যায় না, না যাওয়ার কারণে নিচ থেকে কি হয়, আরেকটা নখ হয়ে যায়, আর এদের সাথে ব্লাড সার্কুলেশন না থাকার কারণে এরা কি মরে যায়, ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। এরকম আমাদের পায়ের উপরের নখটা আছে, বুঝলেন? অনেকের আছে কি এই নখটা আমার এই নখটা সব, কিন্তু এই মাঝখান থেকেই এখানে ফাঁকা হয়ে গেছে, কাটলে আবার ওটা বন্ধ। ফাঁকা হওয়ার জন্য যে ফাঙ্গাল ইনফেকশন তা না। ঠিক আছে, যদি নখ মরে যেত, নখের কালার ডিসকালার বাকি আশপাশে সব ঠিক আছে, নরমাল। বাকি আশপাশে সব, শুধু মাঝখান দিয়ে রেগুলার এটা হয়, হ্যাঁ, এটার জন্য কোনো পেইন টেইন চুলকানি টুলকানি কিছু হয়, কোনো কিছু না। তাহলে আর চিন্তা করার দরকার নেই। মানে নখটা একটা আসলে এই একটা সুন্দর, ওই নখটা আবার কাটলে এইভাবে কাটা যায়, মাঝখান থেকে এইভাবে কাটা যায়। কিন্তু ফাঙ্গালটা দেখতে হবে, না দেখে কীভাবে বলবো, আপনি বললেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করি আগে।